পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুর গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। এই যে কবিতাটি, এই কবিতাটি জীবনানন্দ দাশের বাংলার মুখ থেকে নেওয়া। জীবনানন্দ দাশ প্রকৃতিকে ব্যবহার করেছেন তার লেখার মুখ্য উপজীব্য হিসেবে। এই প্রকৃতি কখনো এসেছে সুন্দরের প্রতীক হিসেবে, কখনো বিষণ্ণতার রঙে রাঙিয়ে। কবিতায় প্রকৃতিকে ব্যবহার কিংবা সাহিত্যে প্রকৃতির ব্যবহার আমরা বাংলা ভাষায় দেখে এসেছি সেই প্রাচীনকাল থেকে। বাংলা ভাষা যখন ঠিক এরকম ছিল না, যদি পিছনের দিকে তাকাই তাহলে চর্যাপদে যেতে হবে, যেখানে সহজিয়া যে কবিরা ছিলেন, যে সাহিত্যিকরা ছিলেন, তারা যে রচনা করেছেন সেই রচনায় কিন্তু আমরা প্রথম পেয়েছি বাংলার রূপ, রস, বর্ণগন্ধ, প্রকৃতির যে আয়োজন, সেই আয়োজনের নানা বর্ণনা। এরপর এসেছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে কিন্তু আমরা প্রকৃতিকে পেয়েছি অনেকটা কাব্যিক ভঙ্গিতে, এবং সেই উপমাকে ব্যবহার করে যে অনুভূতি, লেখকের যে অনুভূতি বা সাহিত্যিকের যে অনুভূতি, সেটি প্রকাশ হতে দেখেছি। এই তো শুরু হয়ে গেল। এরপরে যদি বলি তাহলে চলে আসতে হবে বাংলা ভাষায় প্রথম আমরা দেখেছি মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্তকে প্রকৃতিকে একটি ঠিক ক্যানভাস হিসেবে ব্যবহার করতে। তিনি যখন প্রকৃতিকে ব্যবহার করেছেন, তিনি ব্যবহার করেছেন প্রকৃতিকে শক্তি হিসেবে। সেই জায়গা থেকে প্রকৃতি এসেছে ধীরে ধীরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কাব্য, গানে, নাটকে সব জায়গায় আমরা প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রূপে পেয়েছি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে অনুভূতিগুলো আমরা বুঝতে শিখেছি, লেখকের অনুভূতিকে জানতে শিখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, চলে আসবে কাজী নজরুল ইসলামের কথা। তিনি এই প্রকৃতিকে নিয়ে এসেছেন এক ধরনের বিদ্রোহের রূপে, তিনি প্রকৃতিকে নিয়ে এসেছেন এক ধরনের শক্তির রূপে। তিনি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহের কথাও কিন্তু বলেছেন। প্রকৃতিকে যে লঙ্ঘন করা যায় না, সেই লঙ্ঘন করার যে মনোবাসনা, মনস্কামনা মানুষের, সেই কথা কিন্তু উঠে এসেছে নজরুল ইসলামের বিভিন্ন কাব্যে, কবিতায় এবং গানে। এরপরে চলে আসি, এরপরে যখন আধুনিক সাহিত্যের কথা বলবো, আধুনিক সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়, আধুনিক সাহিত্যে শামসুর রহমান, আধুনিক সাহিত্যে আমরা যাদেরকে দেখেছি তাদেরই কিন্তু আমরা পেয়েছি এই প্রকৃতির রূপ, রস, বর্ণগন্ধ নিয়ে ভিন্ন ভিন্ন অনুভূতি, ভিন্ন ভিন্ন উপলব্ধিতে তারা প্রকৃতির যে অন্বেষণ করেছেন, তার মধ্যে থেকে যে শক্তির অন্বেষণ করেছেন, তার মধ্যে থেকে যে রূপের অন্বেষণ করেছেন, সেটি কিন্তু দেখার মতো মনোমুগ্ধকর। মানুষ যখন, পাঠক যখন এটি পড়েছে, তখন তার মনে আর এক ধরনের অনুভূতি তৈরি হয়েছে। তো বাংলা সাহিত্যের এই প্রকৃতি বন্দনা কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। এর জন্য আমাদের সঙ্গে এসেছেন একজন অতিথি, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রকৃতিতে। তার লেখায়, তার বলায়, তার সচেতনতা তৈরিতে আমরা তাকে পেয়েছি নানান ধরনের কাজে। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন মোকাররম হোসেন, নৈসর্গবিদ, এবং তিনি বহু বছর যাবৎ যে কাজ করছেন সেই কাজের জায়গা থেকে, সাহিত্যের জায়গা থেকেও আমরা তার কাছে জিজ্ঞেস করব প্রকৃতি কিভাবে এসেছে আমাদের বাংলায়। আমন্ত্রণ আপনাকে, কেমন আছেন? আছি, ভালো আছি। সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন নিয়ে প্রকৃতি নিয়ে কাজ করছেন, দীর্ঘদিন ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন প্রকৃতির গুরুত্ব সম্পর্কে। আমরা বইমেলায় দাঁড়িয়ে আছি, বইমেলাতেও যদি কথা বলা হয় তাহলে সাহিত্যের একটু বড় জায়গা দখল করে আছে আমাদের প্রকৃতি। আপনি যখন কাজ করার শুরু করেছেন, তখন এই সাহিত্য কি কোনো প্রভাব ফেলেছিল আপনার কাজে? অবশ্যই। আসলে যখন আমরা প্রকৃতি চর্চা করি বা আমরা যখন কোনো কিছু লিখতে যাই, কোনো গাছ সম্পর্কে বা কোনো প্রকৃতি সম্পর্কে কিংবা আমাদের চারপাশে যা কিছু আছে, সেটা যখন আমরা উপজীব্য করে লিখতে যাই, তখন প্রকৃতি বা আমি যদি একেবারে আরও সুনির্দিষ্ট করে বলতে চাই যে উদ্ভিদ নিয়ে যদি আমরা লিখি, তাহলে আমাদের সাহিত্যের পরম্পরা অবশ্যই আছে। আমরা কালিদাসের কথা বলতে পারি, জীবন দাসের কথা বলতে পারি, আমরা রবীন্দ্রনাথের কথা বলতে পারি। এরকম অনেক সাহিত্যেই এবং কবিতায়, উপমায় উদ্ভিদ নানাভাবে এসেছে। আমরা সেটারই পরম্পরা ধারণ করছি এবং
আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে নিসর্গ চর্চার অন্যতম পথিকৃৎ প্রফেসর দ্বিজেন শর্মা আমার গুরু, এবং তিনি উদ্ভিদ যে সাহিত্যের একটা বড় উপাদান হতে পারে এবং উদ্ভিদকে উপজীব্য করে যে নানান কিছু করা যায়, সেটা তিনি আমাদের দেখিয়েছেন এবং তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা যারা উদ্ভিদ চর্চা করি বা উদ্ভিদ নিয়ে দুটি লাইন লেখার চেষ্টা করি, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের প্রায় 5,500 প্রজাতির উদ্ভিদ আছে আমাদের দেশে, সেটা আমরা আমাদের সাহিত্যে, আমাদের কর্মে, আমাদের সৃজনে, আমাদের মননে যেন ধারণ করা যায়, সেটা আমরা চেষ্টা করি সবসময়। এবং এই বইমেলা হয়তো অসংখ্য বই বেরিয়েছে, তার মধ্যে দেখা যাবে উদ্ভিদ আশ্রয়ী সাহিত্যের সংখ্যা খুবই কম। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের যে ক্লাসিক যে সাহিত্যগুলো ছিল, যা সৃজন কর্ম ছিল, যেমন আপনি এস.এম. সুলতানের কথাই ধরেন, সেখানে আমাদের যে তার যে রেখা, যে চিত্র, সেখানে আমরা গ্রাম বাংলার প্রকৃতিকে দেখি এবং সেখানে তেজস্বী মানুষের রেখা আমরা দেখি। সেখানে আপনি জীবন দাসের কবিতার কথা দেখেন, সেখানে প্রান্তিক মানুষের যে প্রকৃতির প্রতি যে সঞ্চার, যে মনের যে আকুতি, সেটাই আমরা দেখি যে তিনি সেখানে তুলে ধরেছেন। দুই রূপে এসেছে, বিষণ্ণ রূপেও এসেছে প্রকৃতি, অপরূপ রূপেও এসেছে জীবনানন্দ। অবশ্যই জীবনানন্দ দাশ আমাদের প্রকৃতির যে মূল যে সুরটা, সেটা আমাদের মাঝে সঞ্চারিত করার চেষ্টা করেছেন। সেখানে প্রকৃতি আছে, সেখানে উদ্ভিদ আছে, পাখি আছে, নদী আছে। বিষণ্ণতা আমরা বলি, কিন্তু আসলে সেটা আবার অন্যভাবে আমরা যদি এটাকে বলি যে না, সেটা রূপকর থেকে এসেছে, সেটা আবার নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাই হোক, জীবন দাস যেভাবে আমাদের বৃক্ষকে আমাদের মাঝে সঞ্চারিত করেছেন এবং সেখানে তিনি যে উদ্ভিদের কথা বলেছেন, আমি মনে করি যে একটা সময় আমাদের যে উদ্ভিদ প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখব যে জীবন দাসের উদ্ভিদগুলোকে যদি আমরা খুঁজি, তাহলে হয়তো তার বই খুঁজতে হবে এক সময়, এমন একটা সময় আসতে পারে। আচ্ছা, আমরা দেখেছি যে শুধুমাত্র সাহিত্য না, আপনি যেটা বলছিলেন যে এস.এম. সুলতানের যে চিত্রকর্ম, সেই চিত্রকর্মে আমরা ভাস্করদের যে কাজ, সেখানেও আমরা কিন্তু এই প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে বন্দনা করতে দেখেছি। আমরা আমাদের যে পপুলার কালচার আছে, নাটক, সিনেমা, গান, সব জায়গায় এই প্রকৃতির বন্দনাটা আছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, কিংবা ওরে নীল দরিয়া, এগুলো সব সিনেমার গান, কিন্তু সিনেমার গানগুলোতেও যত প্রকৃতি বন্দনা এসেছে। তো এই জায়গা থেকে যে যখন আপনারা মানুষকে সচেতন করার চেষ্টা করেন, আসলে প্রকৃতি সাহিত্যের আসার চেয়ে বেশি যে প্রকৃতির সচেতনতা, সেই জায়গা কতটা মানে জায়গা করতে পেরেছে বাংলাদেশে? আমি মনে করি যে আসলে সাহিত্যের যে মূল ধারা, যে মূল যে সৃজন কর্মের যে ধারা, সেটার মধ্যে প্রকৃতি অত্যাবশ্যকীয় একটি উপাদান। প্রকৃতি, উদ্ভিদ, নদী, সাগর, অরণ্য, পাহাড়, এগুলি যদি না থাকে, তাহলে সাহিত্য আমার মনে হয় না যে আমরা মূল ধারার যে সাহিত্য চর্চা, সেটা থেকে অনেকটা বিচ্যুত থাকে। আমরা দেখেছি, একটু আগে বলেছি যে ক্লাসিক ঘরানার যে সাহিত্য কিংবা সাহিত্যের যে ধারা আমাদের দেশে, মধ্যযুগ, প্রাচীন যুগ কিংবা আধুনিক যুগ, এই যে পরম্পরা, সেখানে আমরা এসে দেখি যে আসলে আমাদের আধুনিক যুগে এসে এটা কিছুটা স্তিমিত হয়েছে। আমাদের যারা পূর্বসূরি যারা ছিলেন, তারা যে সাহিত্য চর্চা করেছেন, সেখানে প্রকৃতির বিরাট একটা ভূমিকা ছিল, প্রকৃতির বিরাট আবেদন ছিল সেখানে, প্রকৃতির সাহিত্যের যে চর্চা, সেটার একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু আমরা বর্তমানে এসে দেখি যে এটা থেকে কিছুটা বিচ্যুত। আপনি যেটা বলেছেন যে সচেতনতার জায়গা থেকে অবশ্যই আমাদের স্কুলিং দরকার, এবং সেটার জন্য অবশ্যই লিখতে হবে, বইয়ের কাছে যেতে হবে। আমাদের নানা ধরনের যে শিক্ষা কার্যক্রম আছে, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রতিটি পর্যায়ে আমাদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমার মনে হয় বাস্তবসম্মতভাবে আমাদের প্রকৃতি কিংবা উদ্ভিদ চর্চাকে আরও অনেক গভীরে গিয়ে এটাকে আমার মনে হয় সন্নিবেশিত করা উচিত। তাহলে সচেতনতা আমাদের যেমন বাড়বে, তেমন আমাদের উদ্ভিদ, প্রকৃতি, পরিবেশ, এগুলো আরও অনেক বেশি ভালোভাবে আমাদের চারপাশে উপস্থিত থাকবে বলে আমি মনে করি। শুধু সাহিত্যে না, আসলে সচেতনতার জায়গা থেকে আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমরা জানি আমরা একটা বড় বিপর্যয়ের মধ্য দিয়ে পার করছি, কারণ জলবায়ু পরিবর্তন যে ইস্যু, সেই ইস্যুটাও আমাদেরকে অনেক বেশি ভাবাচ্ছে। এই জায়গাটা যদি একটু বলেন যে কতটা আমরা এগিয়েছি এই কাজে। আসলে জলবায়ুর যে বিপর্যয়, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বৈশ্বিক একটা বিপর্যয়, এবং আমরা বাংলাদেশ এই বিপর্যয়ের মুখোমুখি, বাট বাংলাদেশ কিন্তু এর জন্য ওইভাবে ঠিক দায়ী নয়। আমরা জানি যে উন্নত বিশ্বই দায়ী এর জন্য, এবং
বাংলাদেশের মানুষ বা বাংলাদেশে যারা পলিসি মেকিংয়ে কাজ করেন তারা অনেক সচেতন রয়েছেন এই বিষয়ে কাজ করার জন্য। এবং এই বিষয়ে আমার মনে হয় আরও প্র্যাকটিক্যাল কাজ দরকার, একেবারে মাঠে গিয়ে হাতে কলমে যে কাজটা আমরা বলি যে আমাদের জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো আমাদের কি কি, প্রথমে সেটাকে আমাদের মনে হয় আমাদের এই অঞ্চলে কী ধরনের খারাপ প্রভাব তৈরি হয়েছে সেটা আমার মনে হয় চিহ্নিত করা উচিত। সেটা অনুযায়ী আমার মনে হয় পরিকল্পনা ঠিক করা উচিত, পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করা উচিত। জলবায়ু ইস্যুতে আমাদের যে বৈশ্বিক যে ফান্ড আছে সেটা আমরা জানি যে একটা বড় ধরনের ফান্ড থাকে এটার জন্য, এই জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য। সেটা আমরা দেখি যে এটা আসলে পলিসি লেভেলে এটার অনেক ত্রুটি রয়েছে এবং এটা অনেক কিছু আরোপিত, অনেক কিছু আমাদের এখান থেকে তৈরি করা। জলবায়ু পরিবর্তন যে বিষয়টি, সেই বিষয়টিতে বাংলাদেশ কতটা নিজেকে প্রস্তুত করতে পেরেছে? আমাদের কাছে কি পর্যাপ্ত লেখনী আছে? আমাদের কি পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়েছে? এই প্রশ্ন ছিল আগে। আমি যেটা বলছিলাম আসলে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য যে ঝুঁকিগুলো আছে আমাদের, এগুলো পলিসি লেভেলে এটার জন্য যে হাতে কলমে বিজ্ঞ বা অভিজ্ঞ লোকদের যে কাজটি করার কথা ছিল এটা আমার মনে হয়ে ওঠেনি। আমাদের এখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজগুলো অধিকাংশ প্রসাধনমূলক, সেখানে পলিসি মেকিংয়ের যে জায়গা রয়েছে এবং প্র্যাকটিক্যাল যে জায়গাগুলো সেগুলো আনটাচ রয়েছে অনেক জায়গায় এবং অনেকটা এনজিও নির্ভর হয়ে পড়েছে। ধরেন একটা এনজিও একটা প্রকল্প দিল এবং সেই প্রকল্পের উপর বেস করে কিন্তু কাজটা পরিচালিত হলো। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখেছি জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিগুলো রয়েছে কোস্টাল এরিয়া বা অন্যান্য জায়গাগুলোতে, সেখানে আমার মনে হয় না যে ফান্ডটা খুব ভালোভাবে কাজ করেছে। সেটা যদি হতো তাহলে আমরা কিছুটা পরিবর্তন হলে আমরা লক্ষ্য করতে পারতাম এবং যার অধিকাংশ মিসইউজ হয়েছে বলে আমরা মনে করি। ভবিষ্যতে এখনও সুযোগ আছে আমাদের যারা ভিকটিম জলবায়ু পরিবর্তনের, এবং সেখানে তাদের এটা একটা জরিপ করা উচিত এবং এই বিষয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, শুধু এনজিও নয়, যারা মাঠ পর্যায়ে কাজ করেন সেই বিশেষজ্ঞদের যুক্ত করে আমার মনে হয় একটি বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করে সেটা ধীরে ধীরে বাস্তবায়ন করা উচিত। কারণ প্রকল্প একদিনে নিয়ে একদিনে বাস্তবায়ন করার বিষয় নয়, আর জলবায়ু পরিবর্তন মোকাবেলা একদিনের বিষয় নয়, এটা একটা সুদূর প্রসারী বিষয়। বাংলাদেশে আমরা তো নানাভাবে নানান বিপন্ন পরিস্থিতিতে থাকি, আমাদের বন্যা আছে, ঝড় জলোচ্ছ্বাস আছে, তার মধ্যে বড় একটা আমাদের সমস্যা হলো জলবায়ু পরিবর্তন। এইটার জন্য সচেতনতার পাশাপাশি কোস্টাল লেভেলে কোস্টাল এরিয়াতে আমাদের এই স্কুলিংটা দরকার, পাশাপাশি আমাদের একেবারে মাঠ পর্যায়ের গবেষণা নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করার দরকার বলে আমি মনে করি। আসলে আমরা যে এত বড় একটা হুমকির মুখে আছি, ঝুঁকির মুখে আছি, সেই জায়গা থেকে কতটুকু কাজ, মানে লেখালেখির জায়গায় কতটুকু কাজ হচ্ছে? মানুষ এটাকে কি এখনও আসলে বিপদ হিসেবে মনে করতে পারছে কি? আমাদের যে যারা লেখক, যারা এটা নিয়ে কাজ করছেন, আপনারা তারা কি যথেষ্ট পরিমাণ লেখনী দিতে পারছেন? বাধাটা কোথায়? আমার মনে হয় না, কারণ আমরা দেখি যে আমাদের এখানে জলবায়ু পরিবর্তনের যে সঠিক চিত্র এবং সেটা যে কতটা কোন পর্যায়ে আছে এটা নিয়ে মাঠ পর্যায়ের যে গবেষণা বা প্রতিবেদন বা লেখালেখি এটা পর্যাপ্ত নয়। এবং এটার জন্য কিন্তু কোন ক্রাইটেরিয়াতে কোনটাকে আমরা বিপন্ন হিসেবে ধরবো এবং কোন জনগোষ্ঠী কতটুকু বিপন্ন, এটার জন্য একটা মেজার আছে কিন্তু সারা পৃথিবীতে। এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য যে বৈশ্বিকভাবে যে কাজগুলো করা হয় সেগুলোর একটা মানদণ্ড ঠিক করা আছে। কিন্তু আমাদের দেশে আমার মনে হয় না যে যারা সাংবাদিকতা করেন রুট লেভেলে কোস্টাল এরিয়াতে বা অন্যান্য জায়গাগুলোতে, এটা আমার মনে হয় না ব্যাপকভাবে এই ধরনের কোনো কার্যক্রম নেওয়া হচ্ছে যে তাদেরকে স্কুলিং করে তাদেরকে বোঝানো যে কোন জনগোষ্ঠীর জন্য কোন জায়গার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ, সেটা ক্লোজলি আমার মনে হয় না ব্যাপকভাবে কোনো মনিটর করা হয়েছে এবং ওই ধরনের কোনো লেখালেখি এসেছে। খুব বিচ্ছিন্নভাবে কিছু লেখালেখি হয়, যেটা যেমন আমরা বলেছি আপনার আমাদের যে সেন্ট মার্টিনস আইল্যান্ড আছে এটা নিয়ে অন্তত আমি ব্যক্তিগতভাবে 7-8টি প্রতিবেদন লিখেছি গত 1-1.5 দশকে। সেটা এখন এসে কিছুটা বাস্তবায়ন হলো যে সেখানে আসলে ট্যুরিস্টদের জন্য এতটা উন্মুক্ত থাকা উচিত নয়, কারণ সেখানে পরিবেশ বিপর্যয়ের যথেষ্ট ঝুঁকি রয়েছে, সেটা নিয়ন্ত্রণ করা দরকার এবং সেটা স্কুলিংও দরকার। তো এরকম প্রতিটি ক্ষেত্রে আমার মনে হয় এটা প্রয়োজন, আমাদের বোধোদয় হওয়া উচিত এবং আমাদের অনুধাবন করার মতো একটা বিষয় আমার মনে হওয়া উচিত। তার মানে প্রকৃতিকে শুধু নিয়ে চর্চা বা তার গুণগান বর্ণনা করেই শেষ করা যাবে না, প্রকৃতিকে রক্ষা করার যে আন্দোলন
সেই আন্দোলনে আর সময় নেই, যোগ এখনই দিতে হবে। আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি দ্বিজেন শর্মা আপনার গুরুর কথা বলেছেন, তার কথা আমরা সবাই তাকে জানি যে প্রকৃতি বন্দনা কি হয় তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে প্রকৃতিকে এত ভালোবাসতে হয়। তো এই যে দ্বিজেন শর্মাদের যে অনুসারী যারা তাদের পথ ধরে হাঁটছেন, সেই লোকের সংখ্যা কি এখন কমে গেছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় কমে যাননি, হয়তোবা আমরা মানে অর্গানাইজড হইতে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয় দ্বিজেন শর্মারা আমাদের জন্য একটা রানওয়ে তৈরি করেছেন। তারা অনেক কষ্ট করেছেন এই কাজটি করার জন্য। যখন এটা খুবই আনপপুলার একটা বিষয় ছিল, সম্পাদকরা লেখা ছাপতে চাইতেন না কিংবা বই বের করতে চাইতেন না, সেই জায়গা থেকে সরে এসে কিন্তু আমার মনে একটা বড় ফিল্ড তৈরি হয়েছে। এখন প্রকৃতি নিয়ে লেখালেখি হয়, উদ্ভিদ নিয়ে জাতীয় দৈনিকগুলোতে হরহামেশায় প্রতিবেদন প্রকাশিত হয়। এই যে একটা ধারা তৈরি হয়েছে, আমার মনে হয় এটা একটা গুড সাইন, এবং এটা নিয়ে অনেক ধরনের বই বের হয় প্রতি বছর। তো এইটা আমার মনে হয় আরেকটু বেশি হওয়া উচিত, এবং প্রকৃতি চর্চা মানুষের মধ্যে যত বেশি সঞ্চারিত হবে এবং মানুষ যত বেশি আগ্রহী হবে তত বেশি সচেতন হবেন, এবং আমাদের প্রকৃতি সাহিত্য বলেন, প্রকৃতি চর্চা বলেন, প্রকৃতি রক্ষার যে বিষয়টা, আমাদের চারপাশের যে সচেতনতা দরকার, আমরা দেখি যে অনেক রকম বিপর্যয় আমাদের সামনে আছে প্রকৃতি নিয়ে। তাহলে আমার মনে হয় এই চর্চার মধ্য দিয়ে আমরা মনে হয় অনেকটা একটা ভালো জায়গায় যেতে পারবো বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলেছি, অনেক আশার কথা শুনলাম, নিরাশার কথাও শুনলাম। আবারও দেখা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের অতিথি মোকাররম হোসেনের সঙ্গে, যিনি দীর্ঘদিন এই প্রকৃতির যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট, প্রকৃতি রক্ষার আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। তার লেখালেখি মানুষকে সচেতন করার জন্য, তার লেখালেখি প্রকৃতি প্রেম নিয়ে, যে প্রকৃতিকে ভালোবাসা নিয়ে। বাংলা সাহিত্যে বরাবরই প্রকৃতি প্রেম আমরা দেখেছি, আমরা প্রকৃতিকে উপমা হিসেবে দেখেছি, প্রকৃতিকে অনুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে দেখেছি। কিন্তু প্রকৃতি রক্ষার যে বিষয়, সেই জায়গায় সচেতন হতে বলছেন এখনকার প্রজন্ম। এখনকার যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে আকুতি যে প্রকৃতিকে রক্ষা করার যে আন্দোলন, সেই আন্দোলনে যেন তারা সক্রিয় হয়। কারণ জলবায়ু পরিবর্তনের মতো ভয়াবহ ঝুঁকি, বৈশ্বিক ঝুঁকির মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের প্রকৃতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে প্রকৃতিকে আরও বেশি ভালোবাসতে হবে। সাহিত্য মানুষের মাঝে সেই বোধটি ছড়িয়ে দেয়। এ কারণেই তো একটি লেখার যে বইয়ের যে অক্ষর, সেই অক্ষর কতটা শক্তিশালী হয় তা সাহিত্যিকরাই বুঝিয়েছেন। সাহিত্যিকরা আরও বেশি করে প্রকৃতি রক্ষার এই যে আন্দোলন, সেই আন্দোলনে তাদের লেখনী তুলে ধরুক, সেই আন্দোলনে তারা তাদের লেখাকে আরও বিস্তৃত করুক, এবং তরুণ প্রজন্ম যে পথ ধরে অগ্রজরা এগিয়েছেন, সেই পথ ধরে অনুজরাও আসুক, এবং মাটি, মা, প্রকৃতি, দেশপ্রেম সব কিছু মিলে বাংলার যে সাহিত্য, সেই সাহিত্য যেন আরও অনেক বেশি সমৃদ্ধ হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। এ পর্যন্ত দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের যে বিশেষ আয়োজন প্রাণের বইমেলা, সেই বইমেলার সঙ্গে থাকতে।